আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস পর্বে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে ডিসকাশন করছিলাম। তো সেখানে আমরা 3 প্রকারের পারমাণবিক ব্যাসার্ধ আলোচনা করছি। সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবং এরপর আমরা আলোচনা করছি স্ক্রিনিং ইফেক্ট আর শিল্ডিং ইফেক্ট, বাংলা যেটাকে বলা হয় আচ্ছাদনী প্রভাব আর আবরণী প্রভাব, এবং জেট ইফেক্ট, কার্যকর নিউক্লিয়ার চার্জ। তো এগুলোর সাথে আকারে কি সম্পর্ক ওগুলো আমরা আলোচনা করছিলাম। এবং লাস্ট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আকারের ট্রেন্ডরা, যে একটা সারণীর পর্যায়ের বাম থেকে ডানে গেলে এবং গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে আকারের কি হয় আমরা জানি, তারপর আলোচনা করছি। তো আজকের পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আকারের 4th নাম্বার যে ক্যাটাগরি, আয়নিক ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াস। তো আয়নিক রেডিয়াস আকারে যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। প্রশ্ন যদি আসে, এমসিকিউ যদি আসে, তো এইখান থেকে আসবে, এখান থেকেই বেশিরভাগ সময় আসে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট বলো এবং এমসিকিউ বলো। তো ওইটার জন্য আয়নিক ব্যাসার্ধটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আয়নিক ব্যাসার্ধটা আলোচনা করবো। অনেক স্টুডেন্টের কাছে আয়নিক ব্যাসার্ধটা একটু কনফিউশন লাগে, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো শুরু করি। ধরো আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা পরমাণু নিলাম, বেরিলিয়াম। বেরিলিয়াম বেরিলিয়াম ওকে। বেরিলিয়ামের এটা একটু আরেকটু উপরে তুলি। বেরিলিয়ামের প্রোটন সংখ্যা কত? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাই প্রোটন সংখ্যা কত হবে? 4। প্রোটন সংখ্যা 4। প্রোটন যেহেতু পজিটিভ তাই আমি উপরে পজিটিভ চিহ্নটা দিলাম। বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? স্বাভাবিক অবস্থায় পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত, ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা 4ই হবে। এখন খেয়াল করো, এই বেরিলিয়ামের উপর কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নাই। কেন নাই? কারণ এখানে এই বেরিলিয়াম পরমাণুতে যতগুলা পজিটিভ প্রোটন আছে ততগুলা নেগেটিভ ইলেকট্রন আছে। পজিটিভ নেগেটিভ ইকুয়াল ক্যান্সেল আউট, চার্জ শূন্য, তাই হচ্ছে শূন্য। ঠিক আছে, তো আমি এখন কি করি, এই বেরিলিয়াম পরমাণু থেকে আমি কি করব, 2টা ইলেকট্রন সরাবো। মানে বেরিলিয়াম ধরো 2টা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি হয়ে যাবে? বেরিলিয়াম হয়ে যাবে 2 পজিটিভ। অনেকের কাছে এরকম এই জিনিসগুলা কঠিন লাগে। হ্যাঁ, যারা একটু ভালো স্টুডেন্ট মোটামুটি তারা এগুলা সিম্পল ভাবে বুঝো। তারপরও যারা ধরো বুঝো না তাদের জন্য বলতেছি, ইলেকট্রন ত্যাগ করলে কেন পজিটিভ হয়ে যাবে? আচ্ছা, বেরিলিয়াম থেকে 2 ইলেকট্রন ত্যাগ করছে, স্টিল নাও সে কি আছে? বেরিলিয়ামই আছে, জাস্ট সে বেরিলিয়াম পজিটিভ হয়ে গেছে। তাই বেরিলিয়াম যেহেতু, তার প্রোটন কিন্তু 4ই থাকবে, কারণ প্রোটন তো আর সে কিছু করে নাই, সে ত্যাগ করছে ইলেকট্রন, প্রোটন দিয়ে কিছু করে নাই, তাহলে প্রোটন 4টাই আছে। ইলেকট্রন কটা হয়ে গেছে বলো? ইলেকট্রন হয়ে গেছে 2টা। কেন? 4টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, আর 2টা পড়ে রয়েছে। ঠিক আছে না? হ্যাঁ। তো এখন এই 2 পজিটিভ কেন? দেখো, এখানে 4টা পজিটিভ প্রোটন আছে, 2টা নেগেটিভ ইলেকট্রন আছে। তার মানে নেগেটিভের তুলনায় 2টা প্রোটন, পজিটিভ প্রোটন বেশি, মানে পজিটিভ চার্জ 2টা বেশি, তাই 2 পজিটিভ। আশা করি বুঝছি। ওকে, এখন আমি কি করব, আবার এই বেরিলিয়াম থেকে আমি 2টা ইলেকট্রন ত্যাগ না করে উল্টা বেরিলিয়ামকে 2টা ইলেকট্রন দিব। মানে 2 প্লাস 2 ইলেকট্রন দিলাম, মানে বেরিলিয়াম 2টা ইলেকট্রন গ্রহণ করলো। যদিও ধাতু ইলেকট্রন গ্রহণ করে না, বাট আমরা বুঝার সুবিধার্থে ধরে নিচ্ছি যে গ্রহণ করলো। তো বেরিলিয়াম যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয়ে যায়? বেরিলিয়াম 2টা ইলেকট্রন গ্রহণ করলে যতগুলো গ্রহণ করছে -2 ইলেকট্রন। অনেকেই ভাবে মাইনাস তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, না, ব্যাপারটা ওইরকম না। তো প্রোটন কি? প্রোটন হচ্ছে 4টাই, যেহেতু বেরিলিয়ামই, প্রোটন 4, প্রোটন তার কিছু হয় নাই, 4টা প্রোটন। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন 4টা ছিল, সে গ্রহণ করছে 2টা, তাহলে কয়টা হয়ে গেছে? 6টা। অর্থাৎ দেখো, 4টা প্রোটন, 4টা পজিটিভ প্রোটন, 6টা নেগেটিভ ইলেকট্রন। তাহলে পজিটিভ চার্জের তুলনায় নেগেটিভ চার্জ কয়টা বেশি? 2টা। এই জন্য -2 ইলেকট্রন। এই মাইনাস দ্বারা নেগেটিভ বোঝায়, মাইনাস দ্বারা কি বোঝায়? নেগেটিভ বোঝায়। এই প্লাস দ্বারা কি বোঝায়? পজিটিভ। -2 ইলেকট্রন মানে -2 ইলেকট্রন, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, এই মাইনাস 2টা বেশি, এই জন্য আমরা -2 লিখছি। ওকে, আশা করি বুঝছি। এখন এইটা যেটা পজিটিভ, এটাকে বলা হয় ক্যাটায়ন। এটাকে বলা হয় ক্যাটায়ন। আর যে নেগেটিভ, এটাই বলা হয় অ্যানায়ন। ওকে, ঠিক আছে। আর এটা তো পরমাণু, নিউট্রাল অবস্থায়। তো পরমাণু, এই যে বেরিলিয়াম, এটা তো ধাতু, বাট কল্পনা করো এটা যদি অধাতু হইতো, তখন যে তুমি পারমাণবিক ব্যাসার্ধ পাবা, সেই ব্যাসার্ধটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এটা যদি ধাতু হয় তাহলে তুমি যে ব্যাসার্ধ পাবা সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এই পরমাণু, এটা যদি নিষ্ক্রিয় গ্যাস হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তখন যে তুমি পারমাণবিক ব্যাসার্ধটা কাউন্ট করবা সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আর
পরমাণু নিউট্রাল না হইয়া যদি নেগেটিভ আয়ন অথবা পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন আর অ্যানায়ন হয়, তখন যে ব্যাসার্ধটা কাউন্ট করা হয় সেটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। আচ্ছা, এখন এই ক্যাটায়নের ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধ আর হচ্ছে নিউট্রাল পরমাণুর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা একটা কম্পেয়ার করতে হবে, এটা এক্সামে আসে। তো একটু লেখা রাখো যে নিউট্রাল নিউট্রাল এটার যে ব্যাসার্ধ, এটার থেকে নেগেটিভ, আমি নেগেটিভ দ্বারা বুঝলাম অ্যানায়ন, নেগেটিভ যে আয়নগুলো আছে তার ব্যাসার্ধ বেশি, আর ক্যাটায়ন পজিটিভ তার ব্যাসার্ধটা সব থেকে কম, সব থেকে কম। এটা একটু কাইন্ডলি তুলে রাখো, কেন আমি বুঝাইতেছি। অর্থাৎ নেগেটিভ আয়নের ব্যাসার্ধটা সব থেকে বেশি, নিউট্রালটা মাঝামাঝি, যেহেতু নিউট্রাল সে মাঝামাঝি, আর পজিটিভ তারটা সব থেকে কম। কেন একটু বোঝাই। আকার সেটা ডিপেন্ড করে নিউক্লিয়াসে যে প্রোটন সেটা বহিস্থ শক্তি ইলেকট্রনকে কি পরিমাণ আকর্ষণ করতেছে সেটার উপর। দেখো এখানে নিউট্রাল অবস্থায় 4টা প্রোটন 4টা ইলেকট্রন, প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ আকর্ষণ করতেছে, ইলেকট্রনকে প্রোটন আকর্ষণ করতেছে। ওকে, মানে ব্যাপারটা এরকম যে এখানে আমি এখানে কোথায় দেখাবো, এখানে দেখে ধরো এই যে এটা ধরো 4টা প্রোটন 4টা প্রোটন নিউক্লিয়াস আছে, আর ধরো শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা। তো এগুলো কি করতেছে, আকর্ষণ করতেছে, নিউক্লিয়াস আকর্ষণ করতেছে, তাই না? আকর্ষণ করতেছে, একটা আকর্ষণ মান আছে, কেমন মান আছে, একটা নর্মাল মডারেট। আচ্ছা ঠিক আছে, এখন যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল, 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল, তখন তার ইলেকট্রন কত হয়ে গেছে, 2টা, আগে ছিল 4টা এখন 2টা। এখন এই 4টা প্রোটন এই 2টা ইলেকট্রনকে কেমন আকর্ষণ করবে, আগের তুলনায় আগে যে আকর্ষণটা ছিল, আগে যে আকর্ষণটা ছিল প্রোটন কর্তৃক ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, এর উপরে লেখা রাখবো প্রোটন কর্তৃক ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, একটা আকর্ষণ ছিল। এখন প্রোটন কর্তৃক লিখে দিই, প্রোটন কর্তৃক ইলেকট্রনের প্রতি আকর্ষণ আগের তুলনায় কম হবে নাকি বেশি হবে? যখন 4টা ইলেকট্রন ছিল তখন যে আকর্ষণ, আর 2টা ইলেকট্রন ছিল এখন যে আকর্ষণ, কম হবে না বেশি হবে? অনেকেই ভাবে কম হবে। কেন? কারণ আমরা কুলম্বের ল পড়ছি, F ইকুয়াল টু Q1 Q2 বাই ডি স্কয়ার, আর এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আমি কে দিলাম। তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যত বেশি, ফোর্স তত বেশি, মানে আকর্ষণ তত বেশি। যেহেতু এখানে 4টা পজিটিভ 4টা নেগেটিভ, মানে চার্জটা বেশি তাই আকর্ষণটা বেশি। এখানে যেহেতু 4টা পজিটিভ 2টা নেগেটিভ, চার্জটা একটু কম, একটা চার্জ কি হয়ে গেল, নেগেটিভ চার্জটা কম হয়ে গেল, তার মানে আকর্ষণ কম হবে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, এটা আমাদের ভুল কনসেপ্ট, ভুলভাবে শেখানো হয়। তো কনসেপ্টটা কি দেখো, যখন 4টা পজিটিভ ছিল 4টা নেগেটিভকে আকর্ষণ করতেছে, যখন 2টা ইলেকট্রন হারাই গেছে তখন তার কিন্তু ইলেকট্রন হারাই গেছে, মানে ইলেকট্রন সংখ্যা কমে গেছে। এখন আকর্ষণ আরো বেশি হবে, আকর্ষণ আগের তুলনায় বেশি হবে। কেন বেশি হবে? দেখো বেরিলিয়াম আগে 4টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন অলরেডি হারাই গেছে, হারাই ফলে যে মাথার মধ্যে 2 পজিটিভ, মানে আগুন জ্বলতেছে, মানে এমনি সে 2টা হারাই ফেলছে। এখন এগুলোর প্রতি আকর্ষণ তার আর কি হয়ে যাবে, বেড়ে যাবে। কেমন তোমাকে বোঝাই, ধরো আমি একটু বোঝাই, ভালোভাবে বুঝো। ধরো একটা ছোট্ট ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ আর 2টা বাচ্চা, এরা কি করছে, বিকালবেলা বের হয়েছে ঘোরার জন্য বের হয়েছে, ঘুরতে বের হয়েছে। তো হুট করে রাস্তার মধ্যে একটা বাচ্চা হারাই গেছে, বলো এখন তার বাচ্চা আছে কয়টার, একটা। তো এরপর যতবারই বিকালবেলা তারা বের হবে, আর একটা যে বাচ্চা আছে সেই বাচ্চার প্রতি তাদের আকর্ষণ কেমন হবে, মানে একদম হাপটাই থাকবে না, যে এই বাচ্চা যাতে কোনো প্রকার হারায় না যায়। একটা তো হারাইছেই, ওই দুঃখে আমরা দুঃখিত, তো আমরা আর কোনো বাচ্চা কি করতে চাই না, হারাইতে চাই না, তাহলে আকর্ষণটা বাইরে যাবো। যেহেতু বেরিলিয়াম অলরেডি 2টা ইলেকট্রন হারাই ফেলছে, তার আসছে আর কম ইলেকট্রন, তো এইটারে কি করতে দিবে না, আর হারাইতে দেবে না, তাই আকর্ষণ আরো বেশি করে ধরবে। অর্থাৎ যদি ইলেকট্রন 2টা হ্রাস পেয়ে গেল, তখন কি করবে, এই যে 2টা ইলেকট্রন, সেই 2টা ইলেকট্রন আর হারাইতে দেবে না, এগুলোর আরো বেশি বেশি আকর্ষণ করবে, বেশি বেশি আকর্ষণ করবে। অর্থাৎ এখানে আকর্ষণটা কি, আরো বেশি, আরো বেশি, ঠিক আছে, আরো বেশি। আর এখানে আকর্ষণটা মডারেট, এখানে 3টা চিহ্ন দিলাম, এখানে 2টা চিহ্ন দিলাম, আকর্ষণটা মডারেট। আশা করি এখানে আকর্ষণটা বেশি হবে। তাহলে আকর্ষণ যদি বেশি হয়, মানে নিউক্লিয়াস এই বহিঃস্থ শক্তির আকর্ষণ করতেছে, এটা সরে আসবে না, শক্তি স্তরের দিকে আসবে না, মানে ইলেকট্রনগুলো এই দিকে আসবে না, আকর্ষণ যত বেশি হবে বহিঃস্থ শক্তির ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে আকারটা কমে যাবে। তাই পজিটিভের আকারটা কি কম নিউট্রালের তুলনায়, পজিটিভ থেকে নিউট্রালের আকারটা বড়।
এখন আসি নিউট্রাল থেকেও নেগেটিভটা কেন বেশি। দেখো বেরিলিয়াম 4টা ইলেকট্রন ছিল, তুমি আরো 2টা ইলেকট্রন দিলা, মানে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। আমার একটা ব্যাপার আছে না, যে সহজে কিছু পাই গেলে ওটার প্রতি কোনো আকর্ষণ থাকে না। যেমন তোমার বোঝাই, আমি আমি একটা মানে টিউশনি করে একটা ফোন কিনছি, সেই ফোনের প্রতি আমার খুব বেশি আকর্ষণ, মানে ওটার খুব যত্ন নেই, নেই, মুছে রাখি, এরকম একটা ব্যাপার স্যাপার। বাট আমার আরেকজন একটা গিফট করছে, ধরো ল্যাপটপ, সেই ল্যাপটপের প্রতি আমার কোনো আহামরি ফিলিংস নাই। কেন? ওই ল্যাপটপটা মাগনা মাগনা পেয়ে গেছি। তো যেটা মাগনা মাগনা পাওয়া যায় ওটার প্রতি মানুষের কি থাকে না, আকর্ষণ থাকে না, বুঝছো? আর যেটা ধরো অনেক যেটা বললাম হারাই গেলে, ওটা একটা যদি হারা যায় আর একটা প্রতি খুব বেশি আকর্ষণ। অন্য কথায় দেখো, ধরো একটা ফ্যামিলিতে 5টা সন্তান আছে, আল্লাহ তাআলা আরো 5টা সন্তান তার দিয়ে দিল, তো এগুলো মনে বুঝবে না, তো কি করবে? এই যে ওই 10টা সন্তান যখন হয়ে যায় তখন ওগুলোর প্রতি তাদের বিরক্ত লাগে, উল্টা পাল্টা কি করে দেয়, ধমক, এইটা করলি কে, ওইটা করলি কে, তুই এটা করলি কে। তো সন্তান কি করবে? বাপ মার দেখে ভয় পাবে, তো সন্তান কি থাকবে, সন্তানগুলা বাপ মা থেকে একটু দূরে দূরে থাকবে, তাই না? ব্যাপারটা হলো এরকম, যেখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, তো ইলেকট্রন সংখ্যা যদি বেড়ে যায়, এই ইলেকট্রনের প্রতি আর এই ইলেকট্রনের প্রতি প্রোটনের আহামরি কোনো কি নাই, আগের মতো আকর্ষণ নাই, কারণ ইলেকট্রন বেশি বেশি পাই গেছে, তাই আকর্ষণ থাকবে না, কম কম আকর্ষণ থাকবে। আবার আরেক দিক থেকে এই ইলেকট্রনের প্রতি রিপালশন বেড়ে যাব, ইলেকট্রনের প্রতি রিপালশন বেড়ে যাবে, বেশি বেশি ইলেকট্রন, ফলে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে একটু দূরে দূরে যাবে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত এই নিউক্লিয়াসের প্রোটন, কয়টা প্রোটন? 4টা প্রোটন, কিন্তু ইলেকট্রন কয়টা গেছে? 6টা গেছে। সহজভাবে চিন্তা করো, 6টা, তো 4টা প্রোটন 6টা ইলেকট্রনকে, 4টা প্রোটন 6টা ইলেকট্রনকে কিভাবে আকর্ষণ করবে? কম্পারেটলি কম প্রোটন হয়ে গেল না, এটা একটা। লেখের থেকে আকর্ষণটা কি হবে? খুবই কম, আকর্ষণটা খুবই কম, আকর্ষণ আছে তবে খুবই কম। এখানে 3টা চিহ্ন দিচ্ছে, এখানে 2টা, এখানে একটা, এইটা হচ্ছে এই জন্য বলছি কি, যেহেতু আকর্ষণ কম, ইলেকট্রন গুলা নিউক্লিয়াস থেকে দূরে দূরে, তাই নেগেটিভের চার্জ, নেগেটিভের আকারটা সব থেকে বেশি হবে, এই একটা পয়েন্ট। আরেকটা লাস্ট তোমার এক্সাম্পল দিই, তাহলে আমরা এটা নিয়ে কথাবার্তা শেষ করে দিব। ধরো তোমার হাতে তোমার হাতে 20টা মার্বেল দিল, ছোট ছোট, এটা তুমি কিভাবে ধরতে পারবা? আর আরেকবার দিল তোমার 10টা মার্বেল, তখন তুমি কিভাবে ধরতে পারবা? আরেকবার দিল তোমার 5টা মার্বেল, তুমি বলো কোন ক্ষেত্রে ভালোভাবে ধরতে পারবা? যে ক্ষেত্রে তোমার হাতে 5টা মার্বেল খুব ভালোভাবে ধরতে পারবা, তোমার হাতের মধ্যে জায়গা পাইতেছে। যখন 10টা মার্বেল তখন তুমি মাঝারি ভাবে ধরতে পারবা, আর যখন 20টা মার্বেল তখন ধরতে গেতেছো উকটা মুকটা গিয়েছে, হাত থেকে পড়ে যাইতেছে, তাহলে বেশি মার্বেল থাকলে তুমি ধরতে পারতেছো না। সিমিলার ওয়েতে আকর্ষণ কি করবে? প্রোটন না, প্রোটন ইলেকট্রনকে ধরে রাখবে। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, তাই প্রোটন ওই তুলনায় কম্পারেটিভলি কম, তাই প্রোটন কি করতেছে না, 6টা প্রোটনকে খুব ভালোভাবে ধরতে পারতেছে না, এই ক্ষেত্রে মডারেট। আর এক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম, তাহলে প্রোটন কি করতে খুব ভালোভাবে এই ইলেকট্রনগুলো ধরতে পারবে, অর্থাৎ আকর্ষণটা বেশি। আশা করি বুঝছো, যত আকর্ষণ আকার তত ছোট, আকর্ষণ মডারেট, নিউট্রাল আকারও মডারেট, আকর্ষণ কম আকারও কি বেশি। তো আমরা বুঝছি, কি বুঝলাম? ক্যাটায়নের আকার সব থেকে কম, অ্যানায়নের আকার সব থেকে বেশি। যত বেশি নেগেটিভ চার্জ, তত বেশি আকার। নেগেটিভ চার্জ বেশি হলে আকার বড়, পজিটিভ চার্জ বেশি হলে আকার ছোট। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, সূত্রটা লিখে রাখো। আকার, সাইজ সমানুপাতিক কার সাথে? নেগেটিভের সাথে সমানুপাতিক। যত নেগেটিভ সাইজ তত, যত নেগেটিভ সাইজ তত। আর পজিটিভের সাথে কি উল্টা, যত পজিটিভ কম হবে আকার তত বেশি হবে। তো এটা একটা সূত্র, মাথায় রাখবে। এই সূত্র যদি বুঝো তাহলে তোমার অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে আশা করি। তো এই সূত্রটা 2টা ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে তুমি খাটাতে পারবে না। এক, লিখে রাখো, 2টা ক্ষেত্রে প্রযোজ্য। এক, টাইপ নাম্বার 1 দিব আমরা, টাইপ 1, 2টা টাইপে প্রযোজ্য। টাইপ 1 কি? যে এই যে আমরা সূত্রটা ধার করলাম কিসে থেকে? পরমাণু কিন্তু সবগুলো একই, এটাও বেরিলিয়াম, এটাও বেরিলিয়াম, এটাও বেরিলিয়াম, অর্থাৎ পরমাণু এক, কিন্তু চার্জ কি ভিন্ন ভিন্ন, একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নিউট্রাল। তাহলে এই সূত্র প্রযোজ্য হবে কখন? একই পরমাণু কিন্তু ভিন্ন চার্জ, কিন্তু ভিন্ন চার্জ, এইরকম ক্ষেত্রে প্রযোজ্য হবে। আরেকটা ক্ষেত্র কি লিখে রাখো, টাইপ 2। টাইপ 2 কোন ক্ষেত্রে কাটবে? সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কি? মানে পরমাণু ভিন্ন হোক সমস্যা নাই, আগেটা কিন্তু পরমাণু একই ছিল, এখন পরমাণু ভিন্ন হোক সমস্যা নাই, পরমাণু ভিন্ন হোক সমস্যা নাই,
বাট ইলেকট্রন সংখ্যা কি থাকতে হবে? সেম থাকতে হবে। ইলেকট্রন সবার সেম থাকতে হবে। পরমাণু ভিন্ন, ইলেকট্রন সেম, এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। তো কিভাবে সম্ভব আমরা দেখবো। তো এটা তার আগে তুলে নাও। তো খেয়াল করো, যেটা আমরা দেখলাম যে সাইজের সাথে নেগেটিভ চার্জের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে একটা অ্যানায়নে যত বেশি নেগেটিভ চার্জ হবে তার আকার তত বেশি। মানে নেগেটিভ চার্জ যত বেশি, আকার তত বেশি, সম্পর্ক সমানুপাতিক। অ্যাট দ্য সেম টাইম পজিটিভ চার্জের সাথে আকারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। পজিটিভ চার্জ মানে ক্যাটায়নে পজিটিভ চার্জ যত কম হবে, পজিটিভ চার্জ কম হলে আকার বেশি হবে, আর পজিটিভ চার্জ যদি বেশি হয় তার আকারটা কম হবে, উল্টা। তো কেন, এটা কিন্তু আমরা শুরুতে আলোচনা করে আসলাম। ওকে, তো এই সূত্রটা শুধুমাত্র এবং শুধুমাত্র দুইটা কেজে পসিবল। কোন দুইটা কেস? আমরা এটা টাইপ টাইপ আকারে দিব। মেইনলি আমরা আইনিক ভাষাতে তিনটা টাইপ পড়বো। তিনটা টাইপ পড়লেই তোমার একদম ক্লিয়ার, এই তিনটা এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, গ্যারান্টি। তো খেয়াল করো, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 যে সূত্র কোন টাইপ ফেলবা, এই সূত্র প্রযোজ্য হবে একই পরমাণু ভিন্ন ভিন্ন চার্জ যুক্ত। পরমাণু সেম বাট চার্জ তাদের ভিন্ন হতে পারে, এটা। আরেকটা কি? ভিন্ন ভিন্ন পরমাণু, পরমাণু ভিন্ন ভিন্ন হোক সমস্যা নাই, বাট তাদের ইলেকট্রন সংখ্যা সেম হতে হবে। ইলেকট্রন সংখ্যা সেম, এটারে কেমিস্ট্রির ভাষায় সুন্দর একটা ওয়ার্ড আছে, আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক। আমরা একটা একটা করে দেখি। দেখো, একই পরমাণু ভিন্ন ভিন্ন চার্জ। খেয়াল করো, একটা একটা সলভ করি। আয়রন আয়রন আয়রন, সবগুলো কিন্তু আয়রন, বাট চার্জ ভিন্ন। এখানে কোনো চার্জ নাই, এখানে +2, এখানে +3। আকারের ক্রম চাইছে, কি করবা বলো? বলছি যে দেখো, এখানে পজিটিভ চার্জ আছে আর চার্জ শূন্য। তো পজিটিভ চার্জ যত বেশি আকার তত কম, আর পজিটিভ চার্জ যত কম হবে আকার তত বেশি। এখানে কোনো পজিটিভ চার্জ নাই, তাহলে এর আকার কি? সব থেকে বেশি। এখানে পজিটিভ চার্জ আছে আর এখানে পজিটিভ চার্জ সব থেকে বেশি, তাই আকারটা সব থেকে কম। আশা করি বুঝছি। এরপর আসি সোডিয়াম 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 +1, এটা হবে সোডিয়াম সোডিয়াম +1। বলো, বুঝে দিতেছে? ক্যাটায়ন, পজিটিভ চার্জ হলে আকার কম হবে। এরপর ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম +2, ম্যাগনেসিয়াম +2 ক্যাটায়ন, আকার কম হবে। এরপর আসো অ্যানায়ন, ক্লোরিন ক্লোরিন মাইনাস মাইনাস। তো অ্যানায়ন নেগেটিভ চার্জ হইলেই তো আকার বাড়বে, তো উল্টা এক সম্পর্ক, বুঝছো? আশা করি বুঝছি। এরপর নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সবগুলো নেগেটিভ। তো নেগেটিভ হলে যত বেশি নেগেটিভ আকার তত বেশি, তাহলে সব থেকে আকার বেশি হবে -3, অর্থাৎ এর আকারটা কি বেশি হবে। আশা করি বুঝছি। সিমিলারিতে একই, অক্সিজেন -2 আকার বড়। তো এগুলো আমাদের একই পরমাণু ভিন্ন ভিন্ন চার্জযুক্ত। এভাবে আসলে একদম ধামাইয়া কি করবো, ধাপধুপ অ্যান্সার করবো, ঠিক আছে? এরপর আসি, এটা হচ্ছে টাইপ 2 দিব আমরা। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 তিনটা টাইপ পড়বো। তাহলে টাইপ 2 টাইপ 1 এটা একটা সূত্র দ্বারাই পারা যাইতেছে। কি বলছে? ভিন্ন ভিন্ন পরমাণু বাট ইলেকট্রন সংখ্যা সেম। দেখো এখানে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সবগুলা ভিন্ন পরমাণু, একটাও সেম না। তো এরকম হইলে কি করবা? ভিন্ন ভিন্ন পরমাণু আর আয়ন থাকলে তুমি তাদের ইলেকট্রন সংখ্যা বের করবা। দেখো ইলেকট্রন কত, তুমি বলবা ইলেকট্রন কত। দেখো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন কত বলো তো? নাইট্রোজেনের ইলেকট্রন কত? নাইট্রোজেনের ইলেকট্রন নর্মাল অবস্থায় 7টা, নর্মাল অবস্থায় 7টা ইলেকট্রন, -3 আরো 3টা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে, মাইনাস মানে গ্রহণ করা। তো তাহলে কত হলো? 7 আর 3 10, 10টা ইলেকট্রন। অক্সিজেনের স্বাভাবিক অবস্থায় 8টা, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কত হলো? 8 আর 2 10। ফ্লোরিনের 9টা আর একটা গ্রহণ করছে, 10। সোডিয়ামের 11টা পজিটিভ, একটা ইলেকট্রন ত্যাগ করছে, 10। ম্যাগনেসিয়াম 12টা, 2টা পজিটিভ মানে ত্যাগ করছে, 10। অ্যালুমিনিয়াম 13টা, 3টা ত্যাগ করছে, 10। তাহলে সবগুলো ইলেকট্রন কি? 10। ভিন্ন ভিন্ন পরমাণু বাট ইলেকট্রন সংখ্যা সেম, আইসো ইলেকট্রনিক। এরকম ক্ষেত্রে কি করবা? ওই সূত্র ফেলবা। এই সূত্রটা কি? দেখো কার আকার কম। আমি বলছি পজিটিভ থাকলে আকার ছোট, আর যত বেশি পজিটিভ আকার তত ছোট, যত বেশি নেগেটিভ আকার তত বড়। সব থেকে নেগেটিভ কার বর্ষ, তুমি যে দিক থেকে কল্পনা করতে পারো। যত বেশি নেগেটিভ তত আকার বড়, যত বেশি পজিটিভ তত আকার ছোট। পজিটিভ +3, আর কোনো পজিটিভ +3 আছে না? এটা সব থেকে বড় পজিটিভ, তাহলে এর আকার কি? সব থেকে ছোট হবে। এই দিক থেকে আসতে পারো, আবার অন্যদিকে যত বেশি নেগেটিভ আকার তত বেশি। এই যে -3 সব থেকে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আশা করি বুঝছি। তারপর এটা আসি, ফসফরাস ইলেকট্রন সংখ্যা বের করো। ফসফরাস তো নর্মাল অবস্থা পারমাণবিক সংখ্যা কত? 15, তাহলে স্বাভাবিক অবস্থা ইলেকট্রন কত থাকবে? 15। কিন্তু 3টা ইলেকট্রন গ্রহণ করছে, -3 মানে 15 আর 3 কত? 18, 18। সালফার 16, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 16, 18। ক্লোরিন
ক্লোরিন 17 -1 একটা ইলেকট্রন গ্রহণ করছে 18, পটাশিয়াম 19 একটা ত্যাগ করছে 18, ক্যালসিয়াম 20 দুইটা ত্যাগ করছে 18। সবগুলো কি ইলেকট্রন সংখ্যা সেম, আইসোইলেকট্রনিক। আইসোইলেকট্রন থাকলে কি যত বেশি নেগেটিভ আকার তত বেশি, আর যত বেশি পজিটিভ আকার তত ছোট। আশা করি আমরা এগুলা পারছি। ঠিক আছে, আমাদের টাইপ 1 টাইপ 2 পড়া শেষ। লাস্ট একটা টাইপ 3 সব থেকে ইম্পর্টেন্ট, ওটি একটু কঠিন লাগে। এগুলো তো 100 এগুলো কঠিন লাগে, বাট এটা তোমার অনেক হেল্প করতেছে, তাই না? যদি হেল্প করে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সবাই কি করবা, শেয়ার করবা। আচ্ছা, এখন আমরা লাস্ট টাইপ 3টা দেখবো, খুবই ইম্পর্টেন্ট। অনেক কাছে এটা কনফিউশন লাগে, ইনশাআল্লাহ কনফিউশন লাগবে না, তার আগে এটা তোমরা তুলে নাও। আমরা এখন লাস্ট টাইপটা দেখবো, তো খেয়াল করো। একটা এক্সাম্পল নেই, সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই দুইটা আয়নের মধ্যে তোমাকে আকারের তুলনা করতে বললো, তো তখন তুমি কি করবা? তুমি বলবা, স্যার আপনি বলছেন যে পজিটিভ চার্জ যত বেশি আকার তত কম। হ্যাঁ বলছি। তাহলে ক্যালসিয়ামের যেহেতু পজিটিভ চার্জ বেশি সোডিয়ামের তুলনায়, তাহলে ক্যালসিয়ামের আকারটা কি হবে? কম হবে, সোডিয়ামের আকারটা বড় হবে। এটা আমাদের ধারণা, অনেকেরই ধারণা। হ্যাঁ, ধারণা ঠিক হতেও পারে, ভুল হতেও পারে। হ্যাঁ, কিন্তু আমি যে বলছি ওটা কোন ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। একই পরমাণু ভিন্ন ভিন্ন চার্জ, এটা তো একই পরমাণু না, তার মানে এটা বাদ। কেস 2 বা টাইপ 2, একই ভিন্ন ভিন্ন পরমাণু বাট ইলেকট্রন সংখ্যা সেম। ভিন্ন ভিন্ন পরমাণু ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কি সেম? দেখি তো সেম কিনা। দেখো, সোডিয়ামের ইলেকট্রন কত? নর্মাল সোডিয়ামের 11টা পজিটিভ, একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে 10টা ইলেকট্রন। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 20, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে মানে 18। তার মানে এদের তো ইলেকট্রন সংখ্যা সেম না, মানে আইসো ইলেকট্রনিক না। তাহলে তুমি যে নিয়মে দিলা ওই নিয়মে পড়বে, যে গ্রেটার দেন দিলা না, এটা ভুল, এটা হয় না। অর্থাৎ টাইপ 1 আর টাইপ 2 বাদে অন্য কোনো কিছু আসলে তখন আমরা যে নিয়মগুলো ফলো করবো সেটা হচ্ছে এই নিয়ম। আমি আবার বলি, একই পরমাণু ভিন্ন ভিন্ন চার্জযুক্ত, এই কেস ভিন্ন ভিন্ন পরমাণু সেম ইলেকট্রন, এই দুইটা কেস বাদে ভিন্ন কোনো কেস আসলে তখন আমরা যে নিয়মগুলো ফলো করব, এখানে এইগুলো দেওয়া আছে, এই 3টা স্টেপ ফলো করব। স্টেপ নাম্বার 1, তোমার প্রথম কাজ পর্যায় দেখবা। পর্যায় যার বেশি হবে তার আকার বেশি, পর্যায়ের সাথে আকার সম্পর্কে সমানুপাতিক। পর্যায় বেশি আকার বেশি কেন? আমি বলছিলাম কোন একটা প্রথম ক্লাসে, পর্যায় যত শক্তি স্তর তত, আর শক্তি স্তরই আকারকে নির্দেশ করে। শক্তি স্তর কাকে নির্দেশ করে? আকারকে নির্দেশ করে। তাহলে পর্যায় বেশি হলে আকারও বেশি হবে। তাহলে প্রথম কাজ তোমার ওই পরমাণুর পর্যায়ে দেখবা, পর্যায় বেশি হলে যার পর্যায় বেশি হবে তার আকার বেশি, মানে যেগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে পর্যায়ে দেখবা কার পর্যায় বেশি, যার পর্যায়ে বেশি তার আকার বেশি। ওকে, তারপরে স্টেপ নাম্বার 2 করবা। স্টেপ 1 পর স্টেপ 2 তে আসবা, যে দেখবা এরকম ওই ক্রমের মধ্যে অনেকগুলা মৌলের মধ্যে দেখবা যে অনেকের পর্যায়ে তুমি সেম পাই গেছো, অনেকের পর্যায়ে সেম পাবা। তখন কি করবা? দেখবা ওই পর্যায়ে সেম যাদের, তাদের মধ্যে যে বামে তার আকার বড়, এটা যদি আমরা জানি, কারণ পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে বামে থাকলে আকার বড়। ওকে, আর যদি একই গ্রুপ পাও, এটা তো জানোই যে নিচে তার আকার বড়। আমরা জাস্ট আকার বড় গুলারে বলতেছি, আকার বড় কার? পর্যায় বেশি আকার বড়, বামে একই পর্যায় বামে আকার বড়, একই গ্রুপের যে নিচে আকার বড়। তাহলে হচ্ছে এগুলা বললাম। এখন আসি এটা কিভাবে অ্যান্সার করব। তো আয়নের ক্ষেত্রে কি করবা? আয়নের ক্ষেত্রে আমি কি ধরে নিব? আয়নের ক্ষেত্রে যে ইলেকট্রন আছে, ওই আয়নের যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন কোন পরমাণু ধারণ করে ওইটা ধরে নিব। কেমন তোমায় বোঝাই? সোডিয়ামের তো 11টা ইলেকট্রন, আর সোডিয়াম প্লাস ইলেকট্রন 10টা ইলেকট্রন ধারণ করে সোডিয়াম প্লাস। তাহলে এটা আমরা সোডিয়াম বলতে পারতেছি না, সোডিয়াম থাকলে 11 হইতো, বাট এখানে তো সোডিয়ামে তো আর সোডিয়াম প্লাসে তো আর 11টা ইলেকট্রন না, 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন আছে এরকম কে? এরকম হচ্ছে নিয়ন। তাহলে এটা আমরা ধরবো নিয়ন ধরবো। 18 ইলেকট্রন আছে এরকম কে? এরকম হচ্ছে আর্গন। ওকে, এখন তুমি সহজে বলতে পারবা নিয়ন আর আর্গনের মধ্যে কে বড়। একই গ্রুপ পাই গেছো না, স্টেপ 2 তে, স্টেপ 1 এর দেখারই দরকার নাই, স্টেপ 3 তে এসে পড়ছো। একই গ্রুপ পেলে কি করবো? যে নিচে তার আকার বড়। নিয়ন আর আর্গনের মধ্যে কে নিচে? আর্গন নিচে, অর্থাৎ আর্গনের আকারটা কি? বড়। অর্থাৎ কি হবে আমাদের অ্যান্সার হবে, অ্যান্সারটা লিখি। আর্গন মানে কি? আর্গন মানে ক্যালসিয়াম প্লাস 2, ক্যালসিয়াম প্লাস 2 আকার বড় সোডিয়াম প্লাস থেকে।
আশা করি বুঝছি। তো এইভাবে অ্যান্সার করতে পারো, অথবা স্টেপ ওয়াইজ আমরা ফলো করি। স্টেপ ওয়াইজ কি ফলো করব? স্টেপ নাম্বার 1, পর্যায় দেখবো। নিয়ন আরেকগুলোর মধ্যে পর্যায় দেখো। তুমি জানো যারা পর্যায় সারণীর প্রথম ক্লাসটা করছো তাদের এটা জানা উচিত, আর না জানলেও একটু পর্যায় সারণী সম্পর্কে স্টাডি করবা। নিয়নের পর্যায় প্রথম নাম্বার পিরিয়ড লিখবা, পিরিয়ড। নিয়নের পর্যায় কত? নিয়নের পর্যায় হচ্ছে 2, আর আর্গনের পর্যায় 3। তাহলে পর্যায় কার বেশি? আর্গন বেশি, তার মানে আর্গনের আকার বড়, অর্থাৎ ক্যালসিয়াম প্লাস 2 আকার বড়। আশা করি বুঝছি। এরপর কিছু এক্সাম্পল নেই আরো। ধরো তোমার এর প্রশ্ন করলো, প্রশ্ন কি? ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম +2। তো এই চারটা তোমাকে দিল, পরমাণু আয়ন মিলিয়ে দিল। পরমাণু আছে আবার আয়নও আছে, এদের মধ্যে তোমার আকারের ক্রম বলতে বললো। এই টাইপের যদি দেয়, এটা হচ্ছে সব থেকে স্টুডেন্ট থেকে সব থেকে কঠিন প্রশ্ন। দেখবা কতটা সিম্পল ভাবে অ্যান্সার করি। এই টাইপের কিন্তু আরো সহজ দেয়। দেখো কিভাবে করবা বলছি। তোমার ফার্স্ট কাজ কি? একে দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম +2, এগুলো এক ভিন্ন ভিন্ন পরমাণু, বাট একটা ইলেকট্রন সংখ্যা সেম না, মানে টাইপ 2 তে খাটবেই না। তাহলে আমরা টাইপ 3 তে আসছি। টাইপ 3 কাজ কি? প্রথমে পর্যায় দেখবা, পর্যায় লিখে ফেলো, পিরিয়ড। সোডিয়ামের পর্যায় কত জানা উচিত? 3। না জানলে পর্যায় সারণী ঠিক ভালো করে পড়ো। সোডিয়ামের পর্যায় 3। ম্যাগনেসিয়াম +2 পর্যায় কত? ম্যাগনেসিয়াম +2 আমি বলছি না, আয়ন থাকলে কি করব? আয়ন থাকলে কি করব? ওই আয়নে যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন যে ধারণ করে সেই পরমাণু ধরবো। ম্যাগনেসিয়াম +2 কয়টা ইলেকট্রন? ম্যাগনেসিয়াম +2 কয়টা ইলেকট্রন? ম্যাগনেসিয়াম +2 হচ্ছে 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন কি আছে? নিয়ন। তাহলে এই ম্যাগনেসিয়ামের জায়গায় কি ধরবো আমরা? নিয়নকে কল্পনা করব। ম্যাগনেসিয়ামের জায়গায় কাকে কল্পনা করব? নিয়নকে। তো নিয়নের পর্যায় কত? নিয়নের পর্যায় হচ্ছে 2, তার মানে ম্যাগনেসিয়াম +2 আমরা 2 ধরবো। অ্যালুমিনিয়ামের পর্যায় কত? অ্যালুমিনিয়ামের পর্যায় 3। ক্যালসিয়াম +2 আবার আয়ন আসছে। আয়ন থাকলে কি করব? এই আয়নে কতগুলো ইলেকট্রন আছে? ক্যালসিয়ামে 20টা, 2টা ত্যাগ করছে, মানে 18টা ইলেকট্রন। 18টা 18 ইলেকট্রন আছে, এরকম কে? এরকম হচ্ছে আর্গন। তার মানে এটা আমরা আর্গন ধরবো। আর আর্গনের পর্যায়েও 3, আর্গনের পর্যায়েও 3। এখন তুমি ক্রম করো, কার কম হবে কার বড় হবে। তাহলে বুঝতে পারতেছো, যার পর্যায় বেশি তার আকার বেশি। এখানে 3 3 3, সেম পর্যায়ে 3। সর্বোচ্চ পর্যায়ে কত? 3 না? এরকম সেম পর্যায়ে পেয়ে গেছো, মানে প্রথম কাজ পর্যায়ে দেখবা। হ্যাঁ, পর্যায়ে তো আমরা দেখলাম, সব থেকে বড় পর্যায়ে তার আকার বড়। সব থেকে বড় পর্যায়ে 3টা পাইলাম, 3 3 3। সেম পর্যায়ে পেয়ে গেছি, মানে একই পর্যায়ে। একই পর্যায়ে পেলে কি করব? যে বামে তার আকার বড়। বলো, সোডিয়াম অ্যালুমিনিয়াম আর আর্গন এর মধ্যে কে সব থেকে বামে? তুমি একটু পজিশনটা দেখো না। এগুলো পারতে গেলে পজিশন সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। সব থেকে বামে হচ্ছে সোডিয়াম, তার মানে সোডিয়ামের আকার সব থেকে বড়। তারপরে কে? বামের পর তারপরে কে? তারপরে অ্যালুমিনিয়াম। এরপরে কি? এরপর হচ্ছে আর্গন। আর্গন মানে তো ক্যালসিয়াম +2 আমরা ধরছি, ক্যালসিয়াম +2। আর সব থেকে আকার কমে যে পিরিয়ড যার কম, ম্যাগনেসিয়াম +2। ম্যাগনেসিয়াম +2 আকার সব থেকে কম। আশা করি আমরা এটা বুঝছি। না বুঝলে ভিডিও আবার তুমি ভালো করে পজ করে দেখো। ওকে, এটা এক্সাম্পল। আরেকটা দেই, কিভাবে দেই? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর কিছু আসছে না, এই পর্যন্ত থাকুক। আবার একটা নেই, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন পর্যন্ত থাকো। আচ্ছা, এই দুটো তোমার দিল। যেদের মধ্যে আকার তুলনা করো, তুমি কি বলবা? পর্যায়ে দেখবো। পর্যায়ে দেখবা কেন? 3 নম্বরে দেখো না, লেখা আছে একই গ্রুপ পেলে। এগুলো কি একই গ্রুপের না? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1, তখন কি করবা? যে নিচে তার আকার বড়। তাহলে স্টেপ 1 স্টেপ 2 তুমি যাবাই না, তোমার তো চোখ দেখে বোঝা উচিত এটা এটা গ্রুপের মূল্য দেওয়া। তাহলে গ্রুপ পেলে কি করবা? যে নিচে তার আকার বড়। বলো, এখানকার মধ্যে সবার নিচে কে? সবার উপর হচ্ছে লিথিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সবার নিচে সিজিয়াম। তার মানে এর আকার কি? সব থেকে বড়, সব থেকে বড়। এই ক্রমটা আশা করি বুঝছি। এবং এটা সম্ভব যদি এটা গ্যাসিয়াস আয়ন হয়। মনে রাখো, আমরা গ্যাসিয়াস আয়ন হিসেবে কল্পনা করব। এগুলো সবগুলো কি অবস্থা আছে? গ্যাসিয়াস। যদি অ্যাকুয়াসে থাকে, মানে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, তাহলে কিন্তু তখন আকারটা উল্টো হয়ে যাবে। তখন এইরকম হবে না, ক্রমটা উল্টো হবে। তো অত ডিপলি চিন্তা করো না, এটা গ্যাসিয়াসে দেওয়া আছে, মানে গ্যাস ফর্মে দেওয়া আছে। আচ্ছা, আবার কি? এটাও গ্রুপ নাম্বার 17। আশা করি আমরা বুঝছি। তো আকার নিয়ে এর থেকে আর সহজভাবে পড়াই কি আমি জানি না।
তো একটু ধৈর্য সহকারে যদি দেখো তাহলে সবগুলো পারা উচিত। এখন তুমি প্রিভিয়াস এর যত প্রশ্ন দেখো এবার সব পারতেছো, আঁকা রিলেটেড, আশা করি সমস্যা হবে না। তো আবার নেক্সট ক্লাসে আমাদের পরবর্তীতে দেখা হবে দ্বিতীয় পেরিয়ডিক প্রপার্টিস নিয়ে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি নিয়ে। ওকে, তো সবার কাছে লাস্ট একটা কথা, হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে কি করবা, শেয়ার করে দিবা। তো তোমাদের শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আমার ইন্সপিরেশন বাড়ে এবং আমি কি করব, আরো দ্রুত দ্রুত কন্টেন্ট তোমাদের জন্য আনবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।